এইটা আপনার একটা বিজনেস মডেল ছিল, এইটাই কি এখন পর্যন্ত বিজনেস মডেল? 30 মিলিয়নের মতো, হ্যাঁ, ইউএস ডলার, 30 মিলিয়ন ইউএস ডলার, 350 কোটি টাকার মতো। এত ইয়াং ছেলেপেলেরা আসছে, তাদের চাকরি নাই, অতএব এটা একটা বড় প্রবলেম। আপনি দেখেন যে আমাদের জুলাইয়ে যে আন্দোলনটা হলো, উইচ মানে হোয়াট ওয়াজ দ্য ট্রিগার পয়েন্ট? ইট ওয়াজ বেসিক্যালি কোটা, জব, এগুলো। বাংলাদেশে দেখবেন আমরা একটা বড় সোশ্যাল সমস্যা আছে কি, অনলাইন গ্যাম্বলিং, অনলাইনে জুয়া। এটা একটা মানে মহামারী হিসাবে, মানে মাদক যেরকম একটা প্রবলেম ছিল, এই অনলাইন জুয়াও কিন্তু একটা মহামারী হিসাবে, এবং যত বেশি শহরে তার থেকে বেশি কিন্তু গ্রামে গঞ্জে। সিবি ধরলে বোঝা যায় না যে আসলে কোথায় কোন অবস্থায় আছে তার স্ট্যাটাস। মানে ঝাঁকে ঝাঁকে গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু একটা হচ্ছে কোয়ালিটি ভালো না, কারণ সে ভালো কিছু শিখে আসতেছে না। ইভেন এটা সরকারি বিশ্ববিদ্যালয় বলি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলি, আর যে বাংলাদেশে যে এত কলেজ আছে, 2 থেকে 2,500 মতো কলেজ আছে, ওরা আপনার জানেন যে বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস না করেও জাস্ট একটা সার্টিফিকেটের জন্য তারা ওইসব জায়গায় যায়। এই যে যারা চাকরি পাচ্ছে না, এদেরকে কি কোনোভাবে আমরা তাদেরকে হেল্প করতে পারি কি না, যে তারা যাতে চাকরি শুধু দেশে না, দেশের বাইরেও, মানে ডাটা এন্ট্রি করে ওয়েবসাইটে দিয়ে দিলাম ফ্রি ফর অল, যে কেউ যাতে জবগুলো একসাথে একখানে সবখানে দেখতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়ার শোতে। আজকে আমার সঙ্গে যার সময়টা কাটবে, তার দ্বারা বাংলাদেশের চাকুরি প্রার্থী যারা আছেন, ছিলেন এবং থাকবেন, কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন, এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি। বাংলাদেশের একটি জব পোর্টাল, যেইটির নাম শুনলেই মানে এটা আসলে জব পোর্টাল, বাংলাদেশের জব পোর্টাল এবং ওনার প্রতিষ্ঠান, এটা সিনোনিম হয়ে গেছে। হ্যাঁ, মানে এটার বাইরে সেকেন্ড থট অনেকেই দেন না। চাকরির দরকার তো সবাই মিলে যেটা সার্চ করেন সেটা হচ্ছে বিডি জবস। আমি যদি ভুল না বলে থাকি, ভুল বলে আমার মনে হয় সবাই এটাকে একমত হবে। আমি নিজেও খুঁজেছি এক সময়। তো সেটার কর্ণধার ফাহিম মাসরুর, তিনি আমাদের সঙ্গে আছেন। কেমন আছেন ভাই? ভালো আছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আজকে তো ডেফিনেটলি আমি বিস্তারিত জানার চেষ্টা করব আমার কোয়েরির জায়গা থেকে। একটু শৈশব থেকে শুরু করতে চাই। আপনার ছোটবেলাটা কেমন ছিল, কি ধরনের পরিবারে জন্মগ্রহণ করা, সবকিছু মিলে একটু শুনতে চাই। আমি আসলে ঢাকাতেই আমার জন্ম, ঢাকাতেই বেড়ে ওঠা, স্কুল কলেজ সবই ঢাকাতে, পড়াশোনাও ঢাকাতে। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে পড়েছি, তারপরে আইবিএ থেকে এমবিএ পড়েছি, তারপরেই আসলে জাস্ট বিডি জবসটা শুরু করা। এমবিএর আগে কোনো জব করছিলেন? এমবিএর সময় আমি জব করেছিলাম, 1 বছর একটা কর্পোরেট জব করেছিলাম, বাট আসলে কখনো আমার 9টা 5টা জব করার মানে কখনো আগ্রহ ছিল না। মানে জব করার সময় বুঝছিলাম যে দিস ইজ নট মাই থিং। সো তখনই মনে হয়েছিল কিছু করা দরকার। স্টুডেন্ট লাইফ থেকেও আসলে সবসময় একটু আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করা, কিছু করা। ইভেন স্টুডেন্ট অবস্থাতেও দেখা যেত যে বিভিন্ন সংগঠন তৈরি করা বা কিছু ক্লাব করা, এগুলো আমি একটা ছোটোবেলা থেকেই, দিস থিংস অ্যাকচুয়ালি রেজাল্ট ভালো হওয়ার থেকে ওইগুলোর ব্যাপারে আমার বেশি আগ্রহ ছিল। হ্যাঁ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটাকে বলা হয়। তো তখন মনে হলো যে এন্টারপ্রেনারশিপ এমন একটা জিনিস যেখানে আসলে আমি আমার ক্রিয়েটিভিটি, নিউ আইডিয়াস নিয়ে অনেক কিছু সবসময় আমি এক্সপেরিমেন্ট করতে পারি। কত সালের দিকে এটা আই এম টকিং অ্যাবাউট একবার 2000 সালের, আমি আমাদের কোম্পানিটা চালু হয়েছে 2000 সালে, আজ থেকে 25 বছর আগে। বিডি জবস। সো ফ্যাক্ট ইজ দ্যাট ওই সময়টাতে ইন্টারনেট এতটা অ্যাভেলেবল না, নাম্বার 1। তখন তো স্মার্টফোনও ছিল না। রাইট। ইন্টারনেটের জন্য আমাদের সাইবার ক্যাফে যেতে হতো। সাইবার ক্যাফে, অথবা আপনার খেয়াল আছে কিনা যে একটা এরকম বড় ঢাউস সাইজের মোডেম থাকতো, ওটা কানেক্ট করে খুব রেয়ার ছিল ওটা, সবাই এফোর্ড করতো না, ওটা খুব মানে ভেরি এক্সপেন্সিভ ছিল আর কি। হ্যাঁ, অথবা সাইবার ক্যাফে যেতে হতো। তো তখন আসলে মানে বাট আমরা একটা জিনিস বুঝছিলাম যে সামথিং বিগ ইজ কামিং। হ্যাঁ, যে তখন আমাদের দেশে নতুন হলেও অন্যান্য দেশে, আমেরিকা, ইউরোপ, ইভেন আমাদের আশেপাশের দেশেও ইন্টারনেট নিয়ে অনেক নতুন নতুন কিছু হচ্ছিল। হ্যাঁ, আমরা বলছেন কেন, মানে আপনার সঙ্গে আরো অনেকেই ছিল। আমার আর আই হ্যাড সাম কো-ফাউন্ডার্স, তারাও আইবিএ থেকেই এসেছিল। আমার এটা একদম কার ব্রেঞ্চে থাকে না, একটা জায়গায় বসে একটা আড্ডা হচ্ছে। হ্যাঁ, ওইটা আমরা আড্ডা মারতে মারতেই হয়েছিল। তো বাট অফকোর্স আমি লিড করেছিলাম। বাট আমার যেটা বললাম, তখন আসলে মনে হচ্ছিল যে আমি একা পারবো না। তখন কিছু বন্ধু বান্ধবদের আইডিয়া শেয়ার করলাম, আর তার থেকে বড় কথা তখন আসলে পয়সা ছিল না, যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছিলাম। তো তখন মনে হলো ঠিক আছে, আমরা সবাই মিলে যদি কিছু একটা ফান্ড জোগাড় করে তারপরে শুরু করি। হ্যাঁ, অফকোর্স মানে আমি আসলে ফুল টাইম কমিট করেছিলাম, চাকরি ছেড়ে ডাইরেক্টলি। অন্যরা সবাই
চাকরি করতো, সাথে করে অল্প কিছু ফান্ডও প্রতি মাসে দিত, আর কিছু কিছু জায়গায় তারা সাপোর্ট দিত, বাট ফুল টাইম আমি দিয়েছিলাম। ফুল টাইম আপনি তখন জব শিফট করে এখানে হ্যাঁ, জব ছেড়ে দিয়ে জাস্ট আমার বাসা থেকে আসলে শুরু করেছিলাম। আমার তো অফিস নেওয়ার টাকা ছিল না তো। ওই সময় ব্যাচেলর আপনি? হ্যাঁ, অফকোর্স। সো ব্যাচেলর হলে লাইফে অনেক সময় অনেক টার্ম ডিসিশন নেওয়াটা যায় সিচুয়েশনালি। না, আইডিয়া ক্রেজি হলে তখন আসলে কোন সিচুয়েশনে আছি সেটাও মাথায় থাকে না। সেটা মাথায় থাকে না। ট্রু। সো আপনি যখন শুরু প্রেম করতাম না, এটা সুবিধা ছিল। প্রেম করলে অনেক সময় গার্লফ্রেন্ডের চাপেও অনেক কিছু ইচ্ছা থাকলে করা যায় না। না, ওনারা যে চাপ দেন ওরাও আসলে এক ধরনের ভয় থেকেই চাপ দেন। আমাদের তো হয় কি, যে কোনো কিছু নতুন শুরু করতে গেলেই এক ধরনের ভয়ও কাজ করে, এক ধরনের উন্মাদনাও কাজ করে। কিন্তু যিনি খুব কনফিডেন্ট থাকে যে না এটাতে একটা রেজাল্ট আসবে, তার ক্ষেত্রে আসলে ওগুলো কোনো কিছু মাথায় থাকে না। আপনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে আপনার একটা চিন্তা ভাবনা ছিল যে এটা ক্লিক করবে, আদারওয়াইজ আপনি এতটা কনফিডেন্ট হলেন কিভাবে যে মিডল ক্লাসের ফ্যামিলি একটা ভালো জব ছেড়ে ছুড়ে দিয়ে? দেখেন, আমার যেটা বললাম, সবসময় আমার বাই নেচার একটা ছিল যে না কিছু একটা করতে হবে, আই হ্যাভ টু ডু এক্সপেরিমেন্ট, এটা একটা ছিল। আর আমার কাছে সবসময় নিজের এখনও আসলে ভালো লাগে যে যা কিছু হচ্ছে তার বাইরে কিছু করে যাতে কিছু পজিটিভ ইম্প্যাক্ট ফেলা যায়। তো ইন্টারনেটটা যেমন আমি কেন উদাহরণ দিচ্ছিলাম যে এখন ধরেন আমরা সবাই এআই নিয়ে অনেক এক্সাইটেড, যে এআই অনেক কিছু পাল্টে দিচ্ছে, আমরা সব কিছুতে এআই ব্যবহার করার চেষ্টা করতেছি, এবং দেয়ার ইজ এ কাইন্ড অফ এক্সাইটমেন্ট, হ্যাঁ, পার্টিকুলারলি অ্যামং দ্য ইয়াং জেনারেশন, যে এআই ব্যাপারটা আসলে অনেক কিছুই মানে ওয়ার্ল্ডের অনেক কিছুই চেঞ্জ করে দিবে। আমাদের সময় কিন্তু আমি যখন 25 বছর আগের কথা বলছিলাম, তখন কিন্তু আসলে ইন্টারনেটটা ওয়াজ সামথিং লাইক হোয়াট ইজ এআই ইন বা এখন। তো তখন আমাদের কাছে মনে হচ্ছিল এটা এমন একটা পাওয়ারফুল একটা জিনিস যেটা আসলে আসলে আমাদের লাইফ বদলে দেবে। হ্যাঁ, কীভাবে বদলাবে, কেমন করে বদলাবে, কতটুকু বদলাবে, উই ডিডন্ট হ্যাভ এন আইডিয়া, বাট সামথিং ইজ গোয়িং টু চেঞ্জ। তো তখন মনে হচ্ছিল যে অন্যান্য কান্ট্রিতে হচ্ছে, আমাদের দেশে আমরা কিছু একটা করি। তো মনে হলো কি করি। তো এখন ইন্টারনেট তখন ব্যবহার কারা করছে, একটু ইয়াংরা, হ্যাঁ, একটু বয়স্করা তো মানে তখনও শুরু করেনি। তো তখন মনে হলো যে এই ইয়াং জেনারেশনদের আসলে হোয়াট ইজ দেয়ার রিকোয়ারমেন্ট, তারা ইন্টারনেটটাকে ব্যবহার করবে, আসলে কেন ব্যবহার করবে। আমি যদি কিছু ইন্টারনেট দিয়ে কিছু করতে চাই, তাকে তো এটা বেনিফিটটা দিতে হবে, হ্যাঁ, এবং এমন একটা কিছু করা যেটা আসলে সোশ্যাল বেনিফিটও আছে। তো তখন মনে হলো তাদের এই জেনারেশনটা সবচেয়ে বড় জিনিস দরকার হচ্ছে, তাদের একটা চাকরি দরকার। তারা নর্মালি চাকরির ক্ষেত্রে তখন কি করতো, এখন তো কেউ করে না, তখন বিভিন্ন পত্রিকা রাখতো, যে তখন একটা বিভিন্ন পত্রিকা থাকতো যেগুলির অ্যাডভার্টাইজমেন্ট কালেক্ট করতো। ওই সময় আমাদের ইউনিভার্সিটিতে ইত্তেফাক, অবজারভার, হ্যাঁ, ওগুলোতে চাকরি বিজ্ঞাপন বেশি থাকতো। এবং অনেকে দেখা যাবে যে একটা ছেলে বা মেয়ের পক্ষে তো আসলে বাসায় এত পত্রিকা রাখা সম্ভব না, তখন তারা পাবলিক লাইব্রেরিতে যেত, বিভিন্ন জায়গায় টুকে আনতো। তো তখন মনে হলো ঠিক আছে, এই জিনিসটা যদি আমি একটা ইন্টারনেটে দিয়ে দিই, তাহলে তো অনেকের একটা বড় উপকার হয়। তো তখনই শুরু করলাম যে আমরা কি করলাম, বাট আমাকে তো আসলে জব, যেমন এখন কোম্পানিগুলো আমাদের এখানে জব নিজের থেকে জব দেয়, তখন তো কোনো কোম্পানি বলবে তোমরা কারা, তোমার কেন জব দিব। তো তখন আমরা যেটা করলাম, আমরা ছোট একটা, যেটা বললাম, আমার বাসারই ড্রয়িং রুমটাকেই অফিস করলাম 2 জন লোক নিয়ে, একজন ডাটা এন্ট্রি আর একজন সফটওয়্যার ডেভেলপার। আর আমি নিজেই বাকি সবকিছু আমি করতাম, একেবারে মানে পিয়ন থেকে শুরু করে অ্যাকাউন্ট থেকে শুরু করে সবই করতাম। হয় কিন্তু অনেক কোম্পানি শুরু হয়। আজকাল দেখি যে ছেলেপেলে অনেক বড় সড়ো করে শুরু করে, আমাদের সময় আসলে টাকাও ছিল, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ওয়াশরুম ক্লিন করা থেকে সবকিছু এমডি এক সময় করেন। অ্যাবসলিউটলি। তো তখনই আসলে আমরা যেটা শুরু করলাম যে সব মানে 8-10টা 15টা পত্রিকা রাখা শুরু করলাম, করে ওখান থেকেই আমরা একটা ডাটাবেস, মানে ডাটা এন্ট্রি করে ওয়েবসাইটে দিয়ে দিলাম, ফ্রি ফর অল, যে কেউ যাতে জবগুলো একসাথে একখানে সবখানে দেখতে পারে। তো ওইটাই আসলে শুরু হলো। আমরা কিন্তু রেভিনিউ আসা শুরু করেছিল প্রায় 3 বছর পরে, 2000 সালে শুরু করলাম, তো 2003 সালের আগে আমরা কোনো রেভিনিউই পাইনি। বিজনেস মডেলটা কি ছিল? বেসিক্যালি আমাদের পারপাসই ছিল এই প্ল্যাটফর্মটাকে বা সাইটটাকে পপুলার করা, যাতে আমরা কোনো একটা সময়ে যারা কোম্পানি তাদের থেকে বলতে পারি যে দেখো তুমি এত কষ্ট করে বা এত খরচ করে পত্রিকা দিচ্ছ কেন, আমার এখানে তো ডাটাটা আছে, সো তুমি আমাকেই দাও, তুমি আমাকেই দাও। হ্যাঁ, তো এবার প্রথম দিকে আমরা কোম্পানিগুলোকে বলতাম তুমি আমাদের ফ্রি দাও। তো আমরা অনেক কোম্পানিকে ফ্রি দিয়েছি। হ্যাঁ, এমনি তো পেপার থেকে উঠাই দিতাম, বাট অনেক কোম্পানিকে বলতাম তুমি আমার এখানে ফ্রি দিতে পারো। ফ্রি অ্যাকচুয়ালি নট ফ্রি, বিকজ আপনি তাদেরকে টেস্টটা বুঝাইছেন একটা সময়, রাইট? সো ওরা যখন বুঝছে যে না এখানে দিলে কাজ হয়, সো ডেফিনেটলি তারা আপনাকে সেকেন্ড টাইম অফার করবে। সো এইটা আপনার একটা বিজনেস মডেল ছিল, এইটাই কি এখন পর্যন্ত বিজনেস মডেল? হ্যাঁ, এটাই আমাদের প্রাইমারি বিজনেস মডেল এখনো, এইটাই। ওকে, ইন্টারেস্টিং। তার মানে আমরা বলতে পারি
শুধুমাত্র ওইখানে কিন্তু পত্রিকাতেও কিন্তু এরকম অনেক পত্রিকা ছিল শুধুমাত্র জব সার্কুলেশন নিয়ে এটা পাবলিশ করে সাপ্তাহিক বা হ্যাঁ দৈনিক, কিন্তু এরকমও ছিল যেহেতু ওরকম পত্রিকা এখনো আছে কিছু কিছু, হ্যাঁ গ্রামে গঞ্জে কিন্তু এখন আমি দেখি, কিন্তু আসলে ওই পত্রিকাগুলির পক্ষে তো সারা দেশে বা বিরাট অডিয়েন্সের কাছে যাওয়া সম্ভব না। আর ইন্টারনেট তো আসলে ইট ক্যান বি ওপেন ফর এনিওয়ান। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল আপনাদের? এখন অনেকে শুনলে মানে বিশ্বাস করতে চাইবেন না, আমরা 3 বছরে মাত্র সব মিলায় যতদিন পর্যন্ত না আমরা আসলে কিছু প্রফিট করা শুরু করলাম, ইনভেস্টমেন্ট ছিল মাত্র 15 লাখ। এখন এটা কত, মানে ডেফিনেটলি ব্র্যান্ড ভ্যালু বা সবকিছু মিলে অ্যাসেট ভ্যালুর দিক থেকে কত কোটি টাকার কোম্পানি? আমাদের যেটা রিসেন্ট আমাদের কয়েক বছর আগে একটা অস্ট্রেলিয়ান কোম্পানি আমাদের কিছু শেয়ার কিনেছে, অফকোর্স পুরা শেয়ার না, কিছু পার্ট শেয়ার কিনেছে, অ্যারাউন্ড 1/3 মতো, 30 থেকে 35% মতো। তাদের কাছে আমাদের ভ্যালুয়েশন ছিল অ্যারাউন্ড 30 মিলিয়নের মতো, হ্যাঁ, ইউএস ডলার। 30 মিলিয়ন ইউএস ডলার। তো সেই অর্থে টাকার হিসেবে প্রায় 300-350 কোটি টাকার মতো, 3 ভাগের 1 ভাগ কিন্তু। 2000 সালের শুরু, 2030 আমাদের কিন্তু 15 লাখ টাকার পরে আমরা কোনো কোম্পানিতে কোনো ইনভেস্ট করার দরকার হয়। এক্স্যাক্টলি। সো 2003 এসে আপনার বলতে গেলে কাইন্ড অফ ব্রেক ইভেন বা আপনার প্রশাসা শুরু হলো, এবং এরপর থেকে তো আপনাদের কখনো ডাউন মার্কেট হয় নাই। না, আমরা সবসময় গ্রোথ করেছি। অফকোর্স কিছু কিছু সময় তো সেই কোভিডের সময় উই হ্যাড সাম চ্যালেঞ্জিং টাইম। কতজন এমপ্লয়ি আছে এখন? আমাদের এখন প্রায় 300-র মতো এমপ্লয়ি আছে। 300-র মতো এমপ্লয়ি। সো আপনারা কখনো জব সার্চ করতে হয় নাই এটার বাইরে? ফাইন, এটা একটু বড় হওয়ার গল্পটা একটু শুনতে চাই। থাকে না যে আমরা বসে আছি এখন 2025-এ, 2027-এ আমি আমার কোম্পানি কিভাবে দেখতে চাই, 2030-এ আমি এটা দেখতে চাই। সো আপনি 2003-এ বসে আপনাদের একটা মাস্টার প্ল্যান ছিল যে ভবিষ্যতে এটা এই জায়গায় যাবে যদি আমরা ভালো করে এফোর্ট দিতে পারি। ফ্র্যাঙ্কলি আসলে ওরকম মাস্টার প্ল্যান ছিল না। মানে আসলে থাকে না যে অনেক সময়, যদিও অফকোর্স এমবিএ করেছি, অনেক কিছু এইসব জিনিসপত্র নিয়ে পড়াশোনা করেছি, বাট অনেক সময় আমি এখনো বিলিভ করি যে ব্যবসাটা আসলে শুধু ক্যালকুলেশন না, ব্যবসাটা আসলে একটা প্যাশনও। হ্যাঁ, ডেফিনেটলি মনে হয়েছিল যে আসলে এইটা মানে করতে হবে, হ্যাঁ, উই হ্যাভ টু বি সাকসেসফুল। তো এইখানে আমাদের আসলে যা ইনভেস্টমেন্ট ছিল, আমরা জানতাম যে আসলে আমরা এই যে 10-15-20 লাখ টাকার বেশি আমরা ইনভেস্ট করতে পারবো না, আমাদের তো আর ক্যাপাবিলিটি নেই, ব্যাংকও টাকা দিবে না, আর আমাদের ফ্যামিলিও কত আর টাকা দিবে। হ্যাঁ, তো এই জন্য মনে হয়েছিল যে যেই অল্প টাকাটা আছে সেটাকে খুব বেশি সময় ধরে, মানে যেটা বললাম ম্যারাথনের মতো বেশি সময় ধরে আমাকে ব্যয় করতে হবে। এই জন্য কিন্তু আমরা প্রথম 4 বছর কোনো অফিসও ছিল না, বাসা থেকেই ছিল, কারণ আমরা জানি যে আমি একটা যদি অফিস নিতাম আমার যা অল্প টাকা আছে সেটা খরচ হয়ে যেত, আমি তো এখন প্রফিট হব না, মানে তখনও হওয়া ডিফিকাল্ট ছিল। তো ওই জন্য আসলে ওই জিনিসটা হেল্প করেছিল যে অল্পতে খুব অল্প অল্প করে খরচ করাটা, মানে ফ্ল্যাশি কিছু না করা, বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, এগুলি না করে যাতে বেশিক্ষণ আমরা মানে রানওয়েটা যাতে বেশিক্ষণ থাকে আর কি। হ্যাঁ, তো তারপরে অফকোর্স ফ্র্যাঙ্কলি শুধু চিন্তা থাকলেই হয় না, লাখও থাকা লাগে। মানে আমরা উই আর ফরচুনেট যে একটা পর্যায়ে আসলে কোম্পানিগুলোই বুঝেছিল যে না ঠিক আছে, এদেরকে তো আসলে আমরা ব্যবহার করতে পারি। তো তখন আমাদের রেভিনিউ আসা শুরু করলো, তারপর থেকে আমাদের সমস্যা হয় নাই। বাট স্টিল আমি মনে করি আমাদের মতোই অনেকে তো শুরু করেছিল এই ব্যবসা না হলেও অন্য ব্যবসা, কোনো কারণে হয়তো লাখটা তাদেরকে ফেভার করেনি বলে একটা পর্যায়ে তারা আসলে ছিটকে যেতে হয়েছিল। আমাদের ক্ষেত্রে লাখটা ফেভার করেছিল, তো সেই জন্য আমরা তো এখন টিকে আছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কখনো কি এরকম হয়েছে যে কোম্পানি নিয়ে আপনি খুব চ্যালেঞ্জের মুখে পড়েছেন? লাকিলি আসলে হয়নি। আসলে আমরা মোটামুটি সবসময়, যেহেতু একটা পলিসি ছিল যে আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ বিজনেস। কারণ বিজনেসে করতে হলে আমাদেরকে প্রফিট থাকতেই হবে, কারণ প্রফিট কিছু না করলে আমরা এই যে আপ ডাউন যদি হয়ও তাহলে আসলে মানে ইট উইল অ্যাকচুয়ালি হিট আস। এমন যেমন যেটা বললাম যে কোভিডের সময় কিন্তু অনেক কোম্পানি অনেক লোকজনকে ছাঁটাই করতে হয়েছিল, কারণ ব্যবসা খারাপ ছিল। অফকোর্স আমাদেরও তো ব্যবসা খারাপ ছিল, কিন্তু আমাদের কিন্তু কখনো মানে কাউকে একটা ছেলে বা একটা মেয়েকেও মানে চাকরি থেকে সরাতে হয়নি, কারণ আমাদের একটা প্রফিট কিন্তু সবসময় ছিল, আগে থেকে ছিল, এখনও আছে। হ্যাঁ, কোনো কোনো সময় প্রফিট হয়তো আপ হয় বা ডাউন হয় ওভারঅল মার্কেট ইকোনমির উপরে, বাট কখনো আমরা ওই যেটা বললাম যে 2003-4 সালের পর থেকে সবসময় কিন্তু আমরা কিছু না কিছু প্রফিট সবসময় করে আসছি। আমি যদি ভুল না বলে থাকি, যেহেতু আমি আসলে নিজে কোথাও এখন আর জব সার্চ করি না, বাট আমার যতটুকু মনে পড়ে আমি লাস্ট টাইম যখন সার্চ করেছিলাম বিডি জবসে, তখন আমি দেখেছিলাম যে আপনারা সিভি কালেক্ট করেন এবং ওখান থেকে আপনারা
কোম্পানি ডিমান্ড করলে সেখান থেকে আপনারা সাজেশন করেন, নিজে থেকেই সাজেশন করেন যে আমার হাতে এই ধরনের লোক আছে, সো তোমরা এইটা খুব জটিল একটা প্রক্রিয়া না? এটা আমরা যেটা করি, অনেক সময় কোম্পানিগুলো নিজেরাই জব পোস্ট করে দেয়, তখন ডিরেক্টলি অ্যাপ্লাই টু देम। হ্যাঁ, লোকজন তো অ্যাপ্লাই করেই। তারপরেও কোনো সময় কোম্পানিগুলি বলে যে না, আমি তো আসলে দিয়েছি, মানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, কিন্তু যেগুলো অ্যাপ্লাই করেছে আমার ঠিক রাইট ক্যান্ডিডেটটা পাইনি। যখন কোম্পানি আমাদেরকে বলে, তখন আমরা আমাদের যে বড় ডাটাবেজ আছে সেগুলি থেকে আবার সার্চ করে এবং ওই ক্যান্ডিডেটদের কাছে বলে যে এরকম একটা কোম্পানি লোক চাচ্ছে, তুমি ইন্টারেস্টেড কিনা। হ্যাঁ, তখন দেখা যাবে ইন্টারেস্ট হলে আমরা তাকে ফরওয়ার্ড করি। তো এই টাইপের সার্ভিস আসলে আমরা ইভেন উইদাউট এনি অ্যাডিশনাল কস্টই আমরা দেই আর কি। তো এই জন্য কোম্পানিগুলো আসলে দে ফিল দ্যাট না, ওরা তো আসলে আমাদেরকে চেষ্টা করছে, আমাদের পারপাসটা সার্ভ করার চেষ্টা করছে। দ্বিমুখী একটা কমিউনিকেশন, যেটা কোনোভাবেই পত্রিকার মাধ্যমে বা ওই অ্যানালগ সিস্টেমে সম্ভব না। আমাদের একটা টিমই আছে, প্রায় 20-25 জনের একটা টিমই আছে যারা এই কাজটা করে, যে ডাইরেক্টলি যারা অ্যাপ্লিকেশন করার পরেও এনাফ মানে স্যাটিসফাইড হচ্ছে না, তাদেরকে এই সাপোর্টটা দেওয়ার জন্য। বিউটিফুল। এই যে সিভির প্রসঙ্গে আমাদের এখানে চলে আসলো, মেজরিটি যদি পোর্শন আমি বলি, আমরা নিজেরাও কখনো কখনো এমপ্লয়ি সার্চ করি, সিভি একটা গ্রেট প্রবলেম বাংলাদেশের জায়গাটাতে। মানে সিভি ধরলে বোঝা যায় না যে আসলে কোথায় কোন অবস্থায় আছে তার স্ট্যাটাস। এইটাতে কি আপনারা কোনো ক্যাটাগরাইজ করেন, লাইক আপনাদের জায়গা থেকে কোনো অপশন থাকে যে তুমি? আমাদের তো সিভি ভেরি মাচ স্ট্রাকচার। হ্যাঁ, নরমালি হ্যাঁ, আমাদের এখানেও কেউ যদি চায় ওয়ার্ড বা পিডিএফ এ সিভি আপলোড করতে পারে, হ্যাঁ, অ্যাটাচ করতে পারে। কিন্তু আমাদের আসলে যেহেতু যখনই একটা লোক আমাদের এখন প্রোফাইল খুলে, তার থেকে বিভিন্ন ফিল্ডে আমরা তার এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিল সব কিছুই আমরা আসলে আমাদের ফরম্যাটে নিয়ে নিই, এবং যারা এমপ্লয়ার তারাও আসলে আমাদের ফরম্যাটেই দেখে। আসলে অনেক ক্ষেত্রে এই সম্পর্কে একটা মানে অনেক জব সিকারেরও একটা ধারণা আছে যে সিভি রাইটিং বা এই জিনিসগুলো বা সিভির বিউটি এগুলো আসলে ইম্প্যাক্ট ফেলে। অফকোর্স ইম্প্যাক্ট ফেলে, একবারে ফেলানো তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানিগুলো আসলে খুব বেসিক ইনফরমেশন চায়, এবং তাদেরকে যদি দেওয়া হয় যে খুব সিম্পল একটা স্ট্রাকচারে, এবং আমাদের ক্ষেত্রে কোম্পানিগুলো আসলে বিভিন্নভাবে সার্চ করে, সে তার এজ দিয়ে সার্চ করছে, তার মানে কোন ইউনিভার্সিটি থেকে বা কোনখান থেকে, খুব ইজিলি সার্চ কিছু টুলসও আছে। তো এগুলি আসলে আজ থেকে 10-15 বছর আগে একটা সিভির যে লুক অ্যান্ড ফিলের যেই ইম্পর্টেন্স ছিল, এখন কিন্তু সেই লুক অ্যান্ড ফিলের ইম্পর্টেন্সটা অনেক কমে আসছে, কারণ এখন সবই তো আসলে ডেটা ড্রিভেন, সবই ফিল্টার, সার্চ, অনেক কিছু আছে আর কি। তো সেই ক্ষেত্রে আসলে সিভি লুক অ্যান্ড ফিলটা অত ইম্পর্টেন্ট না, কিছু সিনিয়র পজিশনগুলিতে অফকোর্স ইম্পর্টেন্ট। আমি যদি একটু আপনার কাছ থেকে মানে এটা নিয়ে আমি আবার অর্গানাইজেশনাল ডিসকাশনে চলে যেতে চাই, যে আসলে বাংলাদেশের জব মার্কেটটা আসলে কেমন, এমপ্লয়ি এন্ড থেকে আর এমপ্লয়ার এন্ড থেকে? দেখেন, এটা একটা বড় ডিসকাশন, বাট যে সমস্যাটা হয়েছে আসলে আমি যদি একটু খুব উদাহরণ দেই, বাংলাদেশের যেই মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের একটা ওভারসাপ, এবং এটা গত 10-15 বছরের একটা ফেনোমেনা, এটা একটা ওভার সাপ্লাই অফ আওয়ার গ্র্যাজুয়েটস হয়ে গেছে আমাদের। আমি যদি আপনাকে উদাহরণ দিই, আজ থেকে 10 বছর আগে আমাদের টোটাল যত লেবার ফোর্স আর কি, লেবার মানে ওয়ার্কফোর্স যদি বলি আমি, হ্যাঁ, কান্ট্রির যদি ওয়ার্কফোর্স থাকে, তার মধ্যে মাত্র 3.5% ছিল গ্র্যাজুয়েট। দেখেন, 3.5%। এখন এই গ্র্যাজুয়েটদের নাম্বারটা হঠাৎ করে বেড়ে গেছে 10%-এ। ওকে, 10 বছরে। হ্যাঁ, তো তার আগে বাংলাদেশে 40 বছরে কিন্তু মানে 3.5%-এর মতো হয়েছে, এখন হঠাৎ করে গত 10 বছরে বেড়ে গেছে। এটা বিভিন্ন কারণ আছে, এবং ইন্টারেস্ট বাংলাদেশের এখন প্রতি বছর আমাদের জব মার্কেটে ঢুকে প্রায় 24 লাখ লোকের মতো, তার মধ্যে 8 লাখ লোকই হচ্ছে গ্র্যাজুয়েট। এটা কিন্তু আজ থেকে 10 বছর আগে ম্যাক্সিমাম 2-2.5 লাখ ছিল। এখন আপনি বলবেন যে হঠাৎ করে কেন গ্র্যাজুয়েট বাড়লো? দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে আগে যদি বলি 15-20 বছর আগে লোকজনের আসলে মানে অনেকে হয়তো গ্র্যাজুয়েট হতে চেত, কিন্তু তার উপায় ছিল না। সে ফর এক্সাম্পল, আমরা জানি যে গত 15-20 বছর প্রচুর লোকজন আসলে বাংলাদেশের একেবারে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত লোক কিন্তু বিদেশে গেছে। গ্রামের একটা লোক বিদেশে গেছে, এখন সে সৌদি আরবে অড জব করছে, দুবাইয়ে হয়তো ক্লিনার হিসাবে কাজ করছে। তো ও কিন্তু মনে করে, তার কিন্তু ফ্যামিলি দেশে অফকোর্স, সে মনে করে যে আমি আসলে কেন এই অড জবটা করছি, আমি কেন দুবাইয়ে মানে রাস্তা ক্লিনার হচ্ছে, বিকজ আমি পড়াশোনা করি নাই। সে যেটা করে, সে কিন্তু মানে হাড় ভাঙা খাটুনি খেলতেছে, কিন্তু তার ছেলে বা মেয়েকে বলতেছে যে তুই অ্যাটলিস্ট একটা ইউনিভার্সিটিতে যা, হ্যাঁ, যে এটা কর। হ্যাঁ, এখন প্রবলেমটা হচ্ছে ও তো তার ভালোর জন্যই করছে,
কিন্তু এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের, আপনি যদি দেখেন আমরা অনেক ক্ষেত্রে জবের জায়গাটা কোথায় এখন, মানে আপনি যদি এখন অনেকে মনে করে যে আমাদের দেশে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে শুধু হয়তো মধ্যবিত্ত বা উচ্চবিত্ত লোকজন পড়ে। আপনি যদি এখন আপনার প্রোগ্রামে নিশ্চয় অনেকে আসে, দেখবেন এমন অনেক ছেলে মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তারা হয়তো চেষ্টা করেছিল গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়তে পারে নাই, চান্স পায় নাই হয়তো, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে, কারণ ওখানে যে কেউ ভর্তি হতে পারে একটু টাকা থাকলে। এবং দেখবেন এতে বড় একটা অংশ কিন্তু বিদেশ থেকে বাবা মা মানে টাকা ইনকাম করে পাঠাচ্ছে, তারা করছে, বাট সমস্যা হচ্ছে যে কোয়ালিটি কিন্তু পাচ্ছে না। তো এই জন্য দেখবেন যে আমাদের এডুকেশন সিস্টেমটা এরকম হচ্ছে যে তারা মানে ঝাঁকে ঝাঁকে গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু একটা হচ্ছে কোয়ালিটি ভালো না, কারণ সে ভালো কিছু শিখে আসতেছে না। ইভেন এটা সরকারি বিশ্ববিদ্যালয় বলি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলি, আর যে বাংলাদেশে যে এত কলেজ আছে, 2 থেকে 2,500 মতো কলেজ আছে, ওরা আপনার জানেন যে বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস না করেও জাস্ট একটা সার্টিফিকেটের জন্য তারা ওইসব জায়গায় যায়। তো এই যে এটা বড় একটা সাপ্লাই হয়ে যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে আমাদের যদি ইকোনমি যদি দেখেন গত 20-25 বছরে কোন সেক্টরগুলো বেশি ডেভেলপ করছে, গার্মেন্টস সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টর, ওই জায়গাগুলিতে কিন্তু এত গ্র্যাজুয়েট লাগে না, ওইখানে কিন্তু আসলে অপারেটর লাগে। কিন্তু আমরা কিন্তু এখন গ্র্যাজুয়েট পাস করছি, বার করছে অনেক বেশি, যেটা বললাম প্রায় 2-3 গুণ হয়ে গেছে গত 10 বছরে। তো এখন ওরা তো মানে ইউনিভার্সিটি কলেজ থেকে পাস করে বাইরে হয়েছে, কিন্তু এনাফ জব নাই। তো সেই জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই একটা এমন একটা প্রবলেম হয়ে গেছে যে আমাদের যত গ্র্যাজুয়েট দরকার তার থেকে এত বেশি সংখ্যক আমরা সাপ্লাই করে ফেলেছি। এবং এটা কিন্তু মানে মাত্র গত 8-10 বছরের প্রবলেমটা একটু আরও বেশি হয়েছে। এই জন্য দেখা যায় যে আমাদের বিডি জবস যদি দেখেন, আমরা ডাটা নিয়ে দেখেছি যে একটা ছেলে বা মেয়ে অ্যাভারেজে প্রতি একটা বড় অংশ, প্রায় 30-40% অংশ পাস করার 3 থেকে 4 বছরেও কোনো চাকরি পাচ্ছে না। হ্যাঁ, তো এখন এটা একটা আসলে বড় একটা সোশ্যাল প্রবলেম। এবং আমি এখন যেমন বলি, এটা আসলে একটা সোশ্যাল প্রবলেম না, একটা সোশ্যাল তো অফকোর্স, ইকোনমিক অফকোর্স, ইট হ্যাজ বিকাম এ পলিটিক্যাল ইস্যু অলসো। আপনি দেখেন যে আমাদের জুলাইয়ে যেই আন্দোলনটা হলো, উইচ মানে হোয়াট ওয়াজ দ্য ট্রিগার পয়েন্ট, ইট ওয়াজ বেসিক্যালি কোটা, জব, এগুলো। এবং এটা কারা করেছে, এখানে সবচেয়ে বেশি প্রথম দিকে পার্টিসিপেট কারা করেছে? এই গ্র্যাজুয়েটরাই, যারা দেখছে যে আমি পাস করেছি, আমাকে সরকার চাকরি দিচ্ছে না, আমি তো অন্য কোথাও চাকরি পাচ্ছি না। তো তাদের এই ফ্রাস্ট্রেশন থেকেই কিন্তু দে অ্যাকচুয়ালি কেম আপ। তো এখন আসলে মানে আমি সবসময় বলি যে নতুন যে সরকার আসবে, তারা যদি এই প্রবলেমটাকে সলভ করতে না পারে, দে উইল বি আফটার 2-3 years দে উইল অলসো হ্যাভ দ্য সেম কাইন্ড অফ প্রবলেম। তো দিস ইজ এ কাইন্ড অফ লিটারেলি এ টাইম বোম, যেটাকে আমরা বলি যে আসলে এই টাইম বোমটাকে যদি আপনি ম্যানেজ করতে না পারেন, এদেরকে যদি প্রোডাক্টিভ কাজে না করতে পারেন, এটা কিন্তু একটা বড় সমস্যা। এবং আপনি দেখবেন আমাদের অনেক সোশ্যাল প্রবলেমও তৈরি হচ্ছে। এই যে মানে যদিও এটা এখানকার ডিসকাশনে নাকি জানি না, বাট সে বাংলাদেশে দেখবেন আমরা একটা বড় সোশ্যাল সমস্যা আছে কি, অনলাইন গ্যাম্বলিং, অনলাইনে জুয়া। এটা একটা মানে মহামারী হিসাবে, মানে মাদক যেরকম একটা প্রবলেম ছিল, এই অনলাইন জুয়াও কিন্তু একটা মহামারী হিসাবে, এবং যত বেশি শহরে তার থেকে বেশি কিন্তু গ্রামে গঞ্জে। এটার প্রবলেম, এটার কারণটা কি? এমন ভাবার কারণ নাই যে ছেলে পেলে শুধুমাত্র তার এন্টারটেনমেন্টের জন্য জুয়া খেলতেছে, তাদের জন্য কিন্তু সে তো কোনো প্রোডাক্টিভ কাজে করে। সে ভাবতেছে যে বাবাকে বলতেছে যে আমি একটা ব্যবসা করবো, বাবা কিন্তু বুঝেও না যে সে অনলাইনে কি করতেছে। বাবাকে বলে আমি অনলাইনে ব্যবসা করবো, দেখা যাবে বাবা থেকে 50,000 টাকা নিয়ে এসে সে এই টাকাটা খাটাচ্ছে গ্যাম্বলিংয়ে। কেউ হয়তো প্রফিট করছে, 2-1 করছে, বাকি সবাই ধরা খাচ্ছে। হ্যাঁ, তো ওই যে আমরা গত 3-4 বছর আগে দেখেছিলাম সবাই ই-ভ্যালিতে জিনিস কিনে ব্যবসা করে, ওরাই কিন্তু আবার দেখা যাচ্ছে যে এখন এই অনলাইনে গ্যাম্বলিং করতেছে। তো বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এই জিনিসগুলি তো আসলে কোনো মানে সোসাইটিকে একটা পিছনের দিকে নিয়ে যেতে, দে আর নট মানে ডুইং এনি প্রোডাক্টিভ জব। তো এই একটা বড় ধরনের একটা সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল প্রবলেমের মধ্যে কিন্তু আমরা যাচ্ছি, বিকজ এই ছেলেপেলেগুলোই কিন্তু আমরা মানে আমাদের ইকোনমিতে অ্যাবজর্ব করতে পারছি না, এদেরকে এনাফ মানে গুড অপরচুনিটি দিতে পারছি না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিডি জবস কি কাইন্ড অফ মনোপলি বিজনেস করছে, লাইক আশেপাশে কেউ নেই এখন বর্তমান সিচুয়েশন? একটা স্টেজ পর্যন্ত ছিল, একটা স্টেজ পর্যন্ত আমি যদি বলি 2010 থেকে 20 পর্যন্ত মোটামুটি আসলে আমাদের কোনো কম্পিটিশন ছিল না। হ্যাঁ, ইভেন ইন এ সেন্স অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ ব্যাড ফর আস। আমি যদি ইফ আই লুক ব্যাক, নর্মালি যখন মার্কেটে অনেক মানে কন্ট্রোল থাকে বা মার্কেট অলমোস্ট আমাদের 80-90%
শেয়ার যখন থাকে তখন এভরিওয়ান ইজ হ্যাপি দ্যাট, মানে বেশ তো ভালো। তো অফকোর্স আমাদের তখন যেটা হয়েছিল, এবং এটা অনেক ব্যবসার ক্ষেত্রে হয় দেখবেন, যে এক ধরনের ওভার কনফিডেন্স চলে আসে, হ্যাঁ, এক ধরনের যেটাকে বলে আত্মতৃপ্তি চলে আসে। এখন আত্মতৃপ্তিটা কিন্তু খুব খারাপ ব্যবসার জন্য। তখন যেটা হয়, তখন ইউ স্টপ ইনোভেটিং। অনেক সময় দেওয়ালে দেখবে সবচেয়ে ভালো ইনোভেশনগুলি হয় যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যখন আপনি নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য ইউ অ্যাকচুয়ালি ওয়ার্ক। তো আমাদের ক্ষেত্রে মানে আমরা নিজেরাও, আমাদের টিম বলেন বা ইভেন ব্যক্তিগতভাবে আমি অ্যাজ এন এন্টারপ্রেনার, উই অলসো গট লিটিল কাইন্ড অফ মানে কমপ্লেসেন্ট আর কি, যে আমরা তো ঠিক আছে, আমরা তো ভালো করছি, প্রতি বছর প্রফিট করছি, সব ঠিকঠাক আছে। তো এই জায়গাটাতে তখন আমরা ওই সময়টা আমরা দেখলাম যে যেই সময়টা আমরা ফাইন্যান্সিয়ালি খুব ভালো অবস্থায় আছি, ওই সময়টা আমরা অনেক কম ইনোভেট করেছি। আমাদের হয়তো আরও ওই সময়টা যদি আরও অনেক চেষ্টা করতাম বা আরও এফোর্ট দিতাম, আমরা হয়তো আরও ভালো ভালো প্রোডাক্ট বা ভালো ভালো সার্ভিস আমরা তৈরি করতে পারতাম, মানে আমাদের ক্লায়েন্টদের জন্যই। তো সেটা আমরা অ্যাকচুয়ালি উই রিয়েলাইজড যখন দেখলাম যে এই সময়টা যে আমরা আসলে একটু মানে ওরকম হয়ে গেছিলাম। অ্যাট দ্য সেম টাইম আবার দেখবেন আপনি, আমরা দেখলাম যে আমাদের একটা বেশ কিছু অনেক কোম্পানি যারা একটু অ্যাডভান্স, বা যেমন একটু আগে আপনি বলছিলেন যে আপনি ওয়েন ইউ লুক এ পার্সন, আপনি হয়তো বিডি অফিসে আপনার একটা অপশন আছে, আবার কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতেও আপনি করতে পারছেন, হ্যাঁ। তা এখন তারপর যখন আবার লিঙ্কইনও আসলো, তো আমরা দেখলাম যে আমাদের কিছু কোম্পানি, অফকোর্স বেশিরভাগ কোম্পানি এখনও আমাদের সাথেই কাজ করে, যদিও তারা হয়তো কেউ লিঙ্কইনেও জব পোস্ট করে, বা এই ফ্রি সার্ভিসগুলো যখন নেয়, বা ফেসবুকও তারা দেয়। এটা খুব বেশি পপুলার আমাদের দেশে মনে হয় না, না খুব অল্প পপুলারও না, হ্যাঁ। বাট লিঙ্কডিন আবার পপুলার একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলের কাছে, এক্স্যাক্টলি ক্লাসিফাইড একটা গ্রুপে, হ্যাঁ, মানে একটা ধরেন যারা ভেরি টেক সেভি বা খুব একটু সিনিয়র, তাদের কাছে বেশি, হ্যাঁ। তো আপনার তো বাট অফকোর্স তো দেখা যাচ্ছে এই যে এই জিনিসটা যা তখন আমাদের দেখলাম যে আমাদের আসলে এমন কিছু করতে হবে যে লোকজন লিঙ্কডিনে জবটা দিলেও বা ফেসবুকে জব দিলেও আমার এখানে জব দিবে, হ্যাঁ। তো দেন উই অ্যাকচুয়ালি স্টার্টেড, আই এম টকিং অ্যাবাউট মানে কোভিডের পরে 2021-22 দিক থেকে, দেন উই অ্যাকচুয়ালি রিয়েলাইজড অ্যান্ড আমরা আবার একটু ইনোভেটিভ মাইন্ডসেটে চলে গেলাম। তখন আমরা বেশ কিছু প্রোডাক্টও তৈরি করলাম, বেশ কিছু সার্ভিস তৈরি করলাম। তো অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি মানে হেল্প প্লাস। তো যেটা আমি বলছিলাম যে আপনি যে কোশ্চেনটা করেছিলেন যে মনোপলি হয়ে গেছে কিনা, আমি একদিক থেকে স্বীকার করছি, আবার এটাও বলছি যে মনোপলি হওয়াটা আমাদের জন্য খারাপ ছিল। এখনও আমরা মার্কেটে সবচেয়ে বড় শেয়ারটাই রাখি, কিন্তু আমরা মনোপলিটাকে যতটা বেশি এনজয় করি, তার থেকে বেশি আসলে ভয় পাই, যে আমরা উই ডোন্ট ওয়ান্ট টু বি টু স্যাটিসফাইড। কারণ একটা পর্যায়ে এই টেকনোলজি বিজনেস এরকমই একটা বাংলা, আপনি দেখেন এক সময় লোকে নোকিয়া ফোন ব্যবহার করতো, মোবাইল ফোন বলতেই কিন্তু নোকিয়া ফোন ছিল। উই অলসো ডোন্ট ওয়ান্ট টু বি এ নোকিয়া, কারণ নোকিয়া এত মার্কেট শেয়ার, সবার পকেটে নোকিয়া থাকতো, বাট নোকিয়া ইজ ডেড নাও, অলমোস্ট ডেড নাও। তো আমরা চাই না আমাদেরও ওরকম একটা সিচুয়েশন হোক। সো দ্যাটস ওয়াই উই অলওয়েজ ওয়ান্ট টু চ্যালেঞ্জ আওয়ারসেলফ। এক্স্যাক্টলি। এবং চেঞ্জেসটা আসলে মানে যে কোনো বিজনেস মডেলই আসলে সময়ের সাথে চেঞ্জ করতে হয়, আদারওয়াইজ যেটা হয় যে একটা সময় হারিয়ে যেতে হয়। আমরা শুধু নোকিয়া না, আমরা অনেক বড় বড় কোম্পানি কিন্তু দেখেছি যে হারিয়ে গেছে, এবং সেগুলো যে হারিয়ে যাবে এটা আমরা কখনো চিন্তাই করতে পারিনি। এবং সেখানে খুব লাক্সারি প্রোডাক্ট থেকে শুরু করে ডেইলি বেসিস আমরা যেটা ইউজ করি সেই প্রোডাক্টগুলোর কোম্পানিগুলোর ক্ষেত্রে একই অবস্থা দেখেছি। এন্টারপ্রেনারশিপের জায়গাটায় আমরা একটু আসতে চাই। লাইক বিডি জবস লিমিটেড কোম্পানি হলো কত সালে? আমরা ডে ওয়ান থেকে লিমিটেডই ছিল। ডে ওয়ান থেকে লিমিটেড ছিলেন? কারণ যেহেতু আমাদের আসলে বেশ কিছু শেয়ার হোল্ডার ছিল, বেশ কিছু বলতে আমরা 7-8 জনের মতো শেয়ার হোল্ডার ছিল। নর্মালি শেয়ার হোল্ডার থাকলে ওদের মধ্যে ট্রাস্ট বিলটা করতে আসলে লিমিটেড না হলে আসলে ভেরি ডিফিকাল্ট হয়। এটা এখন পিওরলি প্রাইভেট লিমিটেড কোম্পানি? হ্যাঁ, পিওরলি প্রাইভেট। এটা কোনো শেয়ার ছাড়া হয়নি এখনো? না, আমরা শেয়ার চাই না। আমাদের যেটা বললাম, আমাদের বিদেশি কোম্পানি আমাদের শেয়ার কিনে নিয়েছে, বাট আমরা যেটা স্টক মার্কেটের শেয়ার আমরা এখনো ছাড়িনি। ওকে, ফাইন। সো এন্টারপ্রেনারশিপের জায়গাটা আসলে বাংলাদেশে কতটুকু চ্যালেঞ্জিং? মানে আপনি বিডি জবসেই তো ফুল টাইম এখনো আছেন বলতে গেলে, মানে ডেফিনেটলি ইট ওয়াজ কাইন্ড অফ স্মুথ জার্নি কম্পারেটিভলি অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে। আপনারা ফাস্ট মুভার এবং ইন্টারনেটের সবচেয়ে বেস্ট ক্রিমটা আপনারা নেওয়ার চেষ্টা করেছেন আপনাদের প্ল্যাটফর্মে। কিন্তু এন্টারপ্রেনারশিপের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনি বাংলাদেশের জায়গাটাকে যদি আপনি দেখেন, ফ্র্যাঙ্কলি বাংলাদেশের এন্টারপ্রেনারশিপ ইজ এ ভেরি চ্যালেঞ্জিং থিং। হ্যাঁ, বেশ কয়েকটা কারণে। একটা হচ্ছে যে ফার্স্ট অফ অল
যেমন এখন লোকে অনেকে বলে না স্টার্ট আপ একটা বুম চলতেছে, ইভেন এখন একটু কমে গেছে, বাট গত 8-10 বছরে তো চলেছে। তো এখানে একটা বড় সমস্যা হচ্ছে আমরা যেটা বুঝি না, মানে বাংলাদেশের আপনি যদি ইভেন ইন্ডিয়ায় বলেন বা ইন্দোনেশিয়া বা আমাদের অন্যান্য কান্ট্রিতে দেখেন, ওইখানকার যে এন্টারপ্রেনারদের পিছনে সবচেয়ে বড় সাপোর্ট ছিল আসলে যেটাকে আমরা ভেঞ্চার ক্যাপিটাল বলি, ফরেন ভিসি বলি, হ্যাঁ। তো এবং ইন্ডিয়াতে লোকাল ভিসিরাও আছে। তো মানে যাদের হাতে অনেক টাকা আছে, ইনস্টিটিউশন হোক বা ইন্ডিভিজুয়াল, তারা এই সকল এন্টারপ্রেনারদেরকে ফান্ড করে যে ঠিক আছে তোমার একটা আইডিয়া আছে, তোমাকে এত টাকা দিচ্ছি, তুমি আমাকে এত শেয়ার দাও, কোম্পানিটাকে বড় করো, তারপরে আমার লাভ হবে। তো বাংলাদেশে এই ইকোসিস্টেমটা আসলে নাই। বাংলাদেশে আপনি দেখবেন বাংলাদেশের লোকজন যারা একটু বড় লোক দেখবেন তারা either জমি কিনে না হলে অ্যাপার্টমেন্ট কিনে, কারণ দেখা যাবে যে অ্যাপার্টমেন্টের দাম, জমির দাম 10 বছরে তো 3-4 গুণ হচ্ছে। সে কেন একটা মানে বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়েকে টাকা দিবে, হ্যাঁ। তো সেটা একটা বড় সমস্যা আর কি। এবং বিদেশি ইনভেস্টাররাও কিন্তু বাংলাদেশে আসে না, এই ভিসিরা অনেক ধরনের লিগাল সমস্যা আছে, একবার টাকা নিলে প্রফিট বাই করতে তাদের সমস্যা হয়। বাংলাদেশে প্রচুর মানে অন্যান্য যে কোনো কান্ট্রি থেকে আমাদের এখানে অনেক রেগুলেশন অনেক বেশি, তো এইসব কারণে বেশিরভাগ ক্ষেত্রে ডিসকারেজড হয়। এখন আমরা একটু আশাবাদী যে কিছু কিছু জায়গাতে এত ইজি হচ্ছে। তো এইটা একটা কারণ, ইনভেস্টমেন্টের একটা বড় সংকট, কারণ সবাই তো আসলে নিজের বাবা মা থেকে টাকা নিয়ে করতে পারে না, হ্যাঁ। আর আজকাল আমরা যেরকম যেটা ছিল আমাদের, অফকোর্স আমাদের একটা মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসাতে আমরা কিছুটা হলেও নিজস্ব ফান্ড দিয়েই কাজ করতে পেরেছিলাম, বাট অনেক ক্ষেত্রে এই সুবিধাটা থাকে না। আর এখন তো আসলে মানে খরচ অনেক বেড়ে গেছে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে বাংলাদেশে কিন্তু আসলে মার্কেটটা খুব বড় না আসলে, হ্যাঁ। মানে আপনি যদি দেখেন বাংলাদেশের মানে লোকজনের হাতে পারচেজিং পাওয়ার যদি বলি, হ্যাঁ, সেটা কিন্তু আসলে মিডল ক্লাস বাংলাদেশে অর্থ বেশি না। অতএব আপনি এমন একটা সার্ভিস দেখবেন প্রচুর ছেলে পেলে দেখবেন অনেক রেস্টুরেন্ট ব্যবসা শুরু করে, ফুড ডেলিভারি বা এই টাইপের কিছু, ওগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই সাকসেসফুল হয়নি। কেননা মার্কেটটা দেখবেন ঘুরে ফিরে ঢাকার কয়েকটা জায়গায়, মানে গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, এই সকল জায়গাতেই মানে এই জিনিসগুলো আছে। তো সেই ক্ষেত্রে মানে অন্যান্য কান্ট্রিতে, যেমন যদি পার্শ্ববর্তী দেশ ভারতে বলি, দেখবেন একটা এন্টারপ্রেনার একটা প্রোডাক্ট তৈরি করলো, পুরা ইন্ডিয়াতে বিরাট একটা বড় একটা মার্কেট পেল, তার জন্য আসলে প্রফিট করাটা মাচ ইজিয়ার। তো বাংলাদেশে এটা একটা বড় সমস্যা। বাট বাংলাদেশে আবার দেখবেন কারা ভালো করে, সে ফর এক্সাম্পল যেই কোম্পানিগুলো একটু মানে বড় ইনভেস্ট করতে পারে, ব্যাংক থেকে অনেক টাকা নিতে পারে, তারা দেখবেন এমনভাবে করে যে একটা মানে তাদের প্রচুর মার্কেটিং খরচ করে, সারা দেশে তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করে, এবং মানে তারা যেটাকে আমরা বটম অফ দ্য পিরামিড বলি, যে একেবারে গ্রামে গঞ্জে মানে কাস্টমারদেরও টার্গেট করে, হ্যাঁ। সো এরকম অনেক কোম্পানি আছে, ফুড কোম্পানি বলেন, ইভেন আপনি যদি বলেন বিকাশের মতো কোম্পানি, তাদের মেইন টার্গেট কিন্তু ছিল গ্রামের ওই লোকটা, মাস পিপল, হ্যাঁ। তারা কিন্তু প্রথমে শহরের আমার আপনার লোককে টার্গেট করেনি, তারা কিন্তু টার্গেট করেছে ওই লেভেলের। বাট ওটার জন্য তাদের যে পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয়েছে ওই মার্কেটটাকে রিচ করতে, এটা তো একটা মানে তারা করতে পেরেছে কারণ তাদের সাথে ব্র্যাকের মতো একটা ব্র্যান্ড ছিল, বিদেশ থেকে টাকা এসেছিল। কিন্তু একটা ছেলে বা মেয়ে 25-26 বছরের, তার জন্য কিন্তু এই জিনিসটা করা ভেরি ডিফিকাল্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা যেখানটায় ছিলাম যে রিলায়েবিলিটির জায়গা, যে আমি খুব চমৎকার একটা আইডিয়া পেয়েছি, আই ওয়ান্ট টু ইনভেস্ট, বাট আমি এতটা কনফিডেন্ট হতে পারছি না যে টাকাটা দিলে টাকাটা প্রপারলি ব্যয় হবে বা টাকাটা আমার ঘরে ফিরে আসবে। এই সমস্যাটা আসলে একপাক্ষিক সমস্যা নাকি দ্বিপাক্ষিক সমস্যা? না, আপনি খুব ভালো বলেছেন, আসলে এটা দ্বিপাক্ষিক। যা এখানে অফকোর্স আমাদের ইনভেস্টমেন্ট, যেটা আমি বললাম যে আমাদের যাদের হাতে একটু পয়সা আছে তারা হয়তো মানে অ্যাপার্টমেন্ট, জমি টমির উপরে ইনভেস্ট করে। আবার এটার কারণও আছে, অনেকে আমরা দেখি, যেমন আমি নিজেও সে ফর এক্সাম্পল মানে বেশ কিছু মানে ছোট ছোট উদ্যোক্তাদের পিছনে ইনভেস্ট করেছি, কিন্তু আমার কিন্তু ভালো অভিজ্ঞতাও আছে, খারাপ অভিজ্ঞতাও আছে। দেখা যায় আমি একজন পিছনে ইনভেস্ট করলাম, তার অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করি না যে আমাকে সে কালকেই প্রফিট দিবে, বাট আমি তো অতটুকু এক্সপেক্ট করতেই পারি যে সে তার প্রতি মাসের বা প্রতি বছরের হিসাব নিকাশটা অ্যাজ এন ইনভেস্টার আমাকে শেয়ার করবে। আমি যদি ব্যাংক হতাম, ব্যাংক যদি টাকা দিত, ব্যাংকে কিন্তু তারা ঠিকই দিচ্ছে, কিন্তু যেহেতু আমি তাকে ট্রাস্ট করে দিচ্ছি, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের আমি সবাইকে বলবো না, কিছু কিছু এন্টারপ্রেনার হয়তো এই জিনিসটা যে ইনভেস্ট যে করলো তাকে যে রেগুলারলি একটা
ট্রান্সপারেন্সি থাকবে, স্বচ্ছতার সাথে সে করবে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু তারা হয় না। আরেকটা যদি আমি একটু ন্যাশনালি জানতে চাই আপনার কাছ থেকে, আমরা গ্লোবাল চেনে কবে ঢুকবো? মানে আমরা আদৌ গ্লোবাল চেনে যেতে পারবো কিনা? গ্লোবাল চেন বলছে লাইক মুরগি ভেজে সারা বিশ্বকে খাওয়াই দিচ্ছে একটা ব্র্যান্ড। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলা, মানে এটা আপনি খাচ্ছেন, এটা আমেরিকাতেও যেটা, বাংলাদেশেও সেইটাই, ওরা এখানে সব ব্যবসা করতেছে। মানে আমরা আমাদের কিছু জিনিস এরকম গ্লোবালি নিতে পারবো। আমরা তো অলরেডি আমাদের যে গার্মেন্টস সেক্টর, সেটা এক্সটেন্সে তো গ্লোবাল চেনে আছেই, কিন্তু এটা দেখবেন আমরা নর্মালি ও ডিজাইন দিচ্ছে, ওর মতো করে আমরা দর্জিগিরি করছি। তো আমাদের কিন্তু আসলে ইউ আর অ্যাবসলিউটলি রাইট দ্যাট আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড, তো সেটাকে আমরা বাইরে নেওয়ার ব্যাপারে কিন্তু ক্যাপাবিলিটি আমাদের তৈরি হয় নাই। তো এই জায়গাটাতেই হয়তো আসবে যে আমাদের যারা এন্টারপ্রেনার আছে বলি, বা ইভেন শুধু এন্টারপ্রেনার বলা ঠিক না, যারা প্রফেশনাল আছে তারা আসলে গ্লোবাল কাস্টমারদেরকে মাথায় রেখে প্রোডাক্ট তৈরি করা, ডিজাইন করা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা হয়তো পারিনি। ইভেন দেখবেন আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, আপনি যেহেতু ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আছেন, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতেও কিন্তু আসলে আমাদের কয়টা ফিল্ম আসলে গ্লোবালি যাচ্ছে, তাই না? অফকোর্স এখন দেখছি যাচ্ছে, কিন্তু মানে এই জিনিসটা আসলে আমাদের ওইটাও চিন্তা করতে হবে যে আমরা যে আমাদের যে জেনারেশনটা আছে তারা কি নিজেদেরকে, তারা বিদেশে যাচ্ছে সার্ভিস দিচ্ছে, কিন্তু নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব ক্রিয়েটিভিটি তারা কি সেল করতে পারছে কিনা, নিজস্ব ব্র্যান্ড তারা কি সেল করতে পারছে কিনা। তো এখন আসলে আগের থেকে ইজিয়ার, কারণ এখন একটা ছেলে বা মেয়ে সে নেটফ্লিক্স দেখতেছে, তো ওইখানকার কালচার তো সে বুঝতে পারতেছে, তাই না? তো মানে আগে হয়তো শুধুমাত্র সে ম্যাক্সিমাম ইংলিশ গান শুনতো, ক্যাসেটে গান শুনতো, বা ভয়েস অফ আমেরিকাতে গান শুনতো। তো আমার কাছে মনে হয় আস্তে আস্তে আমাদের ইয়াং জেনারেশনটা, নিউ জেনারেশনটা, দে আর অলসো কাইন্ড অফ মানে গেটিং মেন্টালি গ্লোবাল, এবং আমি মনে করি এটা ভেরি ইম্পর্টেন্ট যে তারা আসলে সারা, মানে দে আর নট এ সিটিজেন অফ অনলি দিস কান্ট্রি, দে আর এ কাইন্ড অফ সিটিজেন অফ দ্য গ্লোব। তো তাদের এই কালচারাল এই জিনিসটাকে যত তাড়াতাড়ি তারা শিখতে পারবে, অ্যাডপ্ট করতে পারবে, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এগ্রিড। আবারও সেই বিভিন্ন জায়গা নিয়ে কথাবার্তা বলে আমরা ঘুরে ফিরে সেই বিডি জবসের কাছেই আসতে চাই, এবং বিডি জবসের ফিউচার প্ল্যানটা নিয়ে আমরা যদি জানতে চাই, আজ থেকে 10 বছর পরে ডেফিনেটলি বিডি জবস অনেক বড় একটা জায়গাতে থাকবে। আরও কি কি বিষয় নিয়ে আপনারা চিন্তা করছেন এবং ফিউচারটা আসলে কেমন হবে? ডেফিনেটলি আমি আপনার কাছ থেকে পলিসি জানতে চাচ্ছি না, বা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি যে আপনারা কতটুকু কাভার করবেন আসলে। আসলে সত্যি কথা যদি বলেন, বাংলাদেশের একটু আগে আপনাকে যেটা বললাম যে যেই প্রবলেমটা আমরা আছি, মানে উই আর বেসিক্যালি লিটারালি ইন এ টাইম বোম। এত ইয়াং ছেলেপেলে, হ্যাঁ, এত ইয়াং ছেলেপেলেরা আসছে, তাদের চাকরি নাই, অতএব এটা একটা বড় প্রবলেম। এখন এই জায়গাটাতে আমরা ইনসিডেন্টলি এমন একটা জায়গা আছে যেখানে আসলে আমরা কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, আমরা শুধু হয়তো কথা তো বলতেই পারি, কিন্তু কাজ করার অনেক কিছু জায়গা আছে। এখন আমরা কি এনাফ কাজ করছি কিনা এই ছেলেপেলেদেরকে, আমরা এখন সোফার কি করেছি, সোফার হচ্ছে তাদেরকে আমরা যেই কোম্পানিগুলো চাকরি দিতে চাচ্ছে তাদের সাথে কানেক্ট করে দিচ্ছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে যারা চাকরি পাচ্ছে না, এদেরকে কি কোনোভাবে আমরা তাদেরকে হেল্প করতে পারি কিনা, যে তারা যাতে চাকরি শুধু দেশে না, দেশের বাইরেও, কারণ এই এত গ্র্যাজুয়েটদের কিন্তু আমাদের দেশের কোম্পানিগুলো বলেন, যত আমরা ইকোনমি গ্রো হই না কেন, এত প্রতি বছর যে 7 লাখ গ্র্যাজুয়েট বাইরে হচ্ছে, এদের কিন্তু আমাদের দেশের কোম্পানিগুলো বা সরকার এদেরকে অ্যাবজর্ব করতে পারবে। টেকনোলজি ফেয়ারেন্স আছে কিনা আমি প্রশ্ন দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই। আমরা দেখি, যদি উদাহরণ দিই এভাবে, যে আজকে চ্যাট জিপিটি বের হয়েছে, কালকে ডিপসিক বের হয়ে ওর মার্কেট খেয়ে দিয়েছে। এসব মানে কয়েক ঘন্টার ডিফারেন্স আমরা দেখি এরকম। তো সেই জায়গা থেকে কোনো টেকনোলজি ফেয়ারেন্স আছে কিনা, যে লাইক আজকে বিডি জবস যে জায়গাটায় আছে, কালকে তো এমনও হতে পারে যে বিডি জবসের এমন কোনো টেকনোলজি আসলো, হয়তো ইন্টারন্যাশনাল টেকনোলজি হলো, হতে পারে মার্কেট রাতারাতি শেষ হয়ে গেল, হতে পারে। তো ওই জন্য আবার যেটা বলি যে আমরা যদি খুব বেশি মানে খুব আত্মতৃপ্তিতে ভুগি, যেটা আমরা তো এখন, অতএব এখানে আমাদের কন্টিনিউয়াসলি রিস্কটাকে আমাদের মেজার করতে হবে। শুধুমাত্র বাংলাদেশে অন্য একটা কোম্পানি আমাদের থেকে ভালো করবে তা না, গ্লোবাল টেকনোলজি এমন কিছু হয়ে যাবে, এআই বলেন অনেক কিছু হয়ে যাবে, সেটা কি আমাদেরকে কোনো কারণে সমস্যায় ফেলবে কিনা। তো ওই জন্য আমাদেরকেও অ্যাডজাস্ট করতে হবে, আমাদেরকেও বিভিন্ন এআই টুলস অ্যান্ড টেকনোলজি আমাদেরকেও সবকিছুতে অ্যাডজাস্ট করতে হবে। ফাহিম মাসরুর ভাই, খুব চমৎকার একটা আড্ডা ছিল, এবং আমার মনে হয় আড্ডাটা আমাদের আজকে যে সময়টাতে শেষ করছি মধ্যরাত, যদিও আমাদের টাইমের অনুষ্ঠান অন্য সময় দেখবো দর্শকরা, আমরা সারা রাতই দিতে পারতাম আড্ডাটা। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময় কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ কিবরিয়া। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।